ডাক্তার স্পষ্টভাবে জানিয়ে দিলেন আমি নাকি প্রেগনেন্ট। কিন্তু আমি যে আনম্যারিড মেয়ে, একজন অবিবাহিত মেয়ের কাছে প্রেগনেন্ট হওয়ার মতো ভয়ঙ্কর খবর আর হয়তো দ্বিতীয় নেই। গত 3 মাস যাবৎ আমার পিরিয়ডস বন্ধ। আমার পিরিয়ডস বন্ধ এটা নিয়ে আমি তেমন চিন্তাগ্রস্ত ছিলাম না। শুনেছি মেয়েরা যখন ওজন বাড়ে তখন নাকি তার পিরিয়ড সাইকেল এলোমেলো হয়ে যায়। ইদানিং আমার ওজনটাও একটু বেড়েছে। ভেবেছিলাম হয়তো এ কারণেই আমার পিরিয়ডসটা বন্ধ আছে। খাওয়া দাওয়াও নিয়ন্ত্রণ করে ওজনটা কমালে পিরিয়ডস আবার শুরু হয়ে যাবে। কিন্তু না, ডায়েট করে 7 কেজি ওজন কমাবার পরও আমার পিরিয়ডস হওয়ার কোনো নামই নেই। আম্মুকে সব কিছু খুলে বলার মাত্রই আম্মু আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার আমাকে আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা করতে বললেন। ডাক্তার রিপোর্ট দেখে আম্মুকে বললেন আপনার মেয়ে তো প্রেগনেন্ট। কথাটা শোনা মাত্রই আমি যে আকাশ থেকে পড়লাম। এরকম যদি হতো যে আমি বিবাহিত তাহলে হয়তো এই নিউজটা শোনা পরে আম্মু আর আমি খুশিতে আত্মহারা হয়ে যেতাম। আম্মু নানু হতে চলেছে, এই খুশিতে হয়তো তিনি সারা এলাকায় মিষ্টি বিতরণ করতেন। কিন্তু আজ কি শুনছি আমার যে এখনো বিয়েই হয়নি। তাহলে কিভাবে সম্ভব এটা? আম্মু বললেন ডাক্তার আপনি হয়তো কোথাও ভুল করেছেন, আর আমার মেয়ে তো আনম্যারিড, এটা কিভাবে সম্ভব? ডাক্তার বললেন না না, আমি একদম ভুল করছি না। এই যে রিপোর্টস তো স্পষ্ট দেখা যাচ্ছে আপনার মেয়ে প্রেগনেন্ট। আম্মু আমাকে আর কোনো কথা বলার সুযোগ দিলেন না। হাসপাতাল থেকে আমাকে টেনে হিজড়ে বাসায় নিয়ে এলেন। আমি বললাম আম্মু তুমি বিশ্বাস করো আমি এরকম কিছুই করিনি। আম্মু বললেন বিশ্বাস তোকে করব? কার পাপ পেটে নিয়ে ঘুরছিস তুই? বল আমাকে। পোড়ামুখী প্রচণ্ড জোরে ঠাস ঠাস করে আমার 2 গালে 2টা চড় বসিয়ে দিলেন আম্মু। আমি কাঁদতে কাঁদতে আমার রুমে চলে গেলাম। আম্মু সেখানে গিয়ে আমাকে মার শুরু করলেন। এর মার আমি আমার জীবনে কখনো আম্মুর হাতে খাইনি। আম্মু এরকম ভয়ঙ্কর রূপ আমি এর আগে কখনোই দেখিনি। আম্মু আমার কোনো কথারই দাম দিচ্ছে না, কিছু শুনছেও না। সারা গায়ে আমার কালশিটের দাগ পড়ে গিয়েছে, রক্তও বের হচ্ছে। আমি সোজা হয়ে ঠিক মতন একটু দাঁড়াতেও পারছি না। কাঁদতে কাঁদতে ঘরের এক কোণে পড়ে রইলাম আমি। চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে আমার। আমি তো এরকম কিছুই করিনি, তাহলে কিভাবে আমি প্রেগনেন্ট? আমি যাকে ভালোবাসি তার নাম ইহান। আমি ইহানকে ফোন করলাম। ওর সাথে আমার প্রায় 2 বছর সম্পর্ক। দুজন দুজনকে অন্ধের মতো ভালোবাসি। যেখানে এ যুগে কত মানুষ কত নোংরামো করে বেড়ায়, বিয়ের আগেই সেখানেও এত ভদ্র একটা ছেলে আজ পর্যন্ত আমার হাতটাও ঠিকমতো ধরেনি। সেখানে এসব তো অপকল্পনীয় বিষয়। ও সবসময় আমাকে বলে আমি বিয়ের পরে পবিত্র অবস্থায় তোমাকে আপন করে পরিপূর্ণরূপে পেতে চাই। সেখানে আজকে কি থেকে কি হয়ে গেল? ফোন ধরতেই আমি বললাম হ্যালো ইহান। ইহান বলো। হ্যাঁ অদ্রিজা বলো, কেমন আছো, কি করছো? আমি কান্না করে দিলাম। তুমি কাঁদছো কেন অদ্রিজা? কি হয়েছে তোমার? ইহান আমি প্রেগনেন্ট। ইহান একটু হেসে বলল ভালোই তো, ছেলের বাবা হচ্ছি নাকি মেয়ের বাবা? আমি একদম ফান করছি না ইহান, আমি সত্যি সত্যি প্রেগনেন্ট। হোয়াট আর ইউ ক্রেজি? কি বলছো তুমি এসব? হ্যাঁ ইহান, তুমি ঠিকই শুনেছ, আমি প্রেগনেন্ট, আর সেটা আমি আজকেই জানতে পারলাম। অদ্রিজা তুমি এসব কি বলছো? আমি আজ পর্যন্ত তোমার হাতটিও ধরিনি ঠিক মতন। আমাদের মধ্যে ওরকম কিছুই হয়নি, আর সেটা তো তুমি ভালো করেই জানো। তাহলে তুমি প্রেগনেন্ট, এটা আমি মানব কিভাবে? কিছু জানি না আমি ইহান, আমি কিছুই জানি না। আমি শুধু জানি আমি প্রেগনেন্ট। এই বলে আমি কান্না করতে লাগলাম। আমার সাথে সাথে ইহান চেঁচিয়ে উঠল, কে এই বাচ্চার বাবা অদ্রিজা? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি বিশ্বাস করো ইহান, আমি এরকম কিছুই করিনি। তাহলে তুমি বলতে চাইছো বাচ্চাটা তোমার পেটে অলৌকিকভাবে এসেছে? অদ্রিজা প্লিজ, আম্মু আমাকে বিশ্বাস করছে না, আর সেখানে কিনা তুমিও। রাখছি আমি, ভালো থেকো। এই বলে আমি ফোনটা কেটে দিলাম। ইহান আর দ্বিতীয়বার আমাকে কল করেনি। হয়তো সেও একটা কান্না করছে, কষ্টে বুক ফেটে যাচ্ছে। আর
আর তার কিন্তু আমি তো ওর সাথে বিশ্বাসঘাতকতা করিনি, কোনো প্রতারণা করিনি। কিন্তু এই বাচ্চা আমার পেটে কিভাবে এলো, কে এই বাচ্চার বাবা? ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো আমি যে কয়েক মাস আগে একটা অ্যাক্সিডেন্টে আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম। তবে কি তখন কেউ আমার দুর্বলতার সুযোগ নিয়েছে? কিছুতেই বুঝতে পারছি না আমি। কয়েক মাস আগে আমি একদিন আমার বান্ধবীর সাথে পিকনিকে যাচ্ছিলাম, আর এই মধ্যে আমাদের বাসটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে এবং সেই সাথে নদীতে পড়ে যায়। এরপরে কি হয়েছে তা আমার মনে নেই। যদি কিছু হয়ে তাহলে এর মধ্যেই হয়েছে, নয়তো আমার জ্ঞান থাকা অবস্থায় আমার সাথে এরকম দুর্ঘটনা ঘটেনি। আমার স্মৃতিশক্তি হারানোর পরে আমার সাথে কি হয়েছে তার উত্তর শুধু আমার আম্মুই আমাকে দিতে পারবে। কিন্তু আম্মু তো আমাকে ভুল বুঝে রেগে আছে। বাবা মায়ের একমাত্র সন্তান আমি। জন্মের পর থেকে আমি আজ পর্যন্ত তারা আমাকে কোনো কিছুরই অভাব বুঝতে দেয়নি। আমি দুজনের চোখের মণি। আর আমার আব্বু একজন প্রবাসী, বাসায় আম্মু আর আমি থাকি। আম্মু আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে খুব বিশ্বাস করে। কিন্তু আজ কি হলো কিছুই বুঝলাম না। আজ কেন এরকম অসময়ে সে তার মেয়েকে বিশ্বাস করছে না, সাপোর্ট দিচ্ছে না। রাত কেটে গেল, চোখের জল বালিশে ভিজে। ইহান একটা বারের জন্য আর আমাকে ফোন দেয়নি। এই ভালোবাসে, একটা বার অন্তত ফোন দিয়ে সান্ত্বনা তো দিতে পারত। কি থেকে কি হলো আমার সাথে মিলে উদ্ঘটনা তো করতে পারত। তা না করে আমাকে একা পথে ছেড়ে দিল। আজ বুঝতে পারলাম আসলে কেউ আমাকে ভালোবাসে না। আমি সবার চোখের কাটা হয়ে গেলাম, সবার চোখের ঘৃণার পাত্রী হয়ে গেলাম। আম্মু রুটি বানাচ্ছে, আমি পেছন থেকে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু আমাকে স্পর্শ পেয়ে নিজের চোখের জল মোছার বৃথা চেষ্টা করছে। আমি বললাম, আম্মু তুমি আমাকে বিশ্বাস করো না? আম্মু হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, খুব করি, কিন্তু কথাটা কিছুতেই মানতে পারছি না। বল না সোনামা, আমার কিভাবে এরকম হলো? আম্মু ট্রাস্ট মি, আমার জ্ঞান থাকা অবস্থায় আমার সাথে এমন কোনো ঘটনাই ঘটেনি। কিন্তু আমার স্মৃতিশক্তি হারানোর পর কি হয়েছে, কি ঘটেছে তার কিছুই মনে নেই আমার। প্লিজ আম্মু আমাকে সব খুলে বলো তো, কি হয়েছিল আমার সাথে তখন? আম্মু বলতে লাগলো, মাস কয়েক আগে তুই তোর বান্ধবীদের সাথে পিকনিকে যাচ্ছিলি। আমি অনেক নিষেধ করেছিলাম, তবুও সেদিন তুই আমার কোনো কথাই শুনিসনি। তারপর আর কি, গন্তব্য কাছাকাছি যেতে না পেরে তোদের বাসটা অ্যাক্সিডেন্ট করে নদীতে পড়ে যায়। ওই বাসের অনেকেই মারা যায়, আর যারা আহত হয় তাদেরকে ওখানকার হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তুই ছিলি একজন। কথাগুলো বলছে আর আম্মু কাঁদছে। অনেক খুঁজেও তোদের পাওয়া গেল না। অসুস্থ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু আমার মেয়ে তো আর আসে না। আমি তখন পাগলের মতন হয়ে যাই। তুই আমার একমাত্র সন্তান। কত আল্লাহ আল্লাহ করি, কত মানত করি, অপেক্ষা করি তুই একদিন ঠিক আমার বুকে ফিরে আসবি। আর তোর বাবাও আমাকে সান্ত্বনা দিতে দেশে চলে আসে। আমরা দুজন প্রায় ওই অ্যাক্সিডেন্টের জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম, যদি তোকে পাই। অনেকে বলতো নিখোঁজ 3 জন হয়তো মারা গেছে, কিন্তু মারা গেলেও তো তাদের লাশ অন্তত পাওয়ার কথা। তাই আমার কোনোভাবে বিশ্বাস হতো না। আমি মনে প্রাণে বিশ্বাস করতাম যে আমার মেয়ে এখনও বেঁচে আছে, আর তুই একদিন ঠিক আমার কাছে ফিরে আসবি। নিখোঁজ 3 জনের মধ্যে একজনের লাশ পাওয়া যায়, আর একজন অনেক দিন পর বাড়ি ফিরে আসে। আমি অপেক্ষায় থাকি, একদিন তুই ফিরে আসবি। কত তাজ্জুব পড়ে তোর জন্য কান্না করতাম। আল্লাহ আমার দোয়া বিফলে নেয়নি, আমার দোয়া আল্লাহ কবুল করেছে। হঠাৎ করে একদিন তুই বাসায় চলে আসিস, আমি আর তোর বাবা যেন দেহ প্রাণ ফিরে পায়। আর মিডিয়া জুড়ে তো একেবারেই তোলপাড় শুরু হয়ে যায়। আমি বললাম, কিন্তু আম্মু আমি মাঝের দিনগুলো কোথায় ছিলাম তাও আমি জানি না রে মা। আম্মু বলল, তোকে বারবার জিজ্ঞেস করার পরও তুই বলতে পারিসনি, মনেও করতে পারিসনি, তাই আমরা আর জোর করিনি। আমরা তোকে খুঁজে পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক। কিন্তু আম্মু এখন তো মাঝখানে মনে না থাকা দিনগুলো আমার জীবনে এমন একটা ক্ষতি করে দিল। মানে ডাক্তারের রিপোর্ট যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমার সাথে যা ঘটেছে তা ওই দিনে না পড়া দিনগুলো মাঝেই ঘটেছে। আর তাই তো আমার স্মৃতি ফেরার পর আমি কিছুই এখন মনে করতে পারছি না। তাহলে এই বাচ্চা ইহানের না? না আম্মু, ইহান খুবই ভালো ছেলে,
খুবই চরিত্রবান, সে ওরকম ছেলেই নয়, তার সাথে কোনোদিন আমার ওরকম কিছুই হয়নি। আচ্ছা, যা হবার হয়ে গেছে, তো তোর আসলে এখন কোনো দোষই নেই তাহলে, কারণ তোর কিছু মনে ছিল না, তখন তুই স্মৃতি হারিয়ে ফেলেছিলি। আর এখন যখন আবার স্মৃতিশক্তি ফিরে পেয়েছিস, এখন তো আবার মাঝের কথাগুলো তোর মনে নেই, তাই তুই নিষ্পাপ। আর তোর এই বাচ্চার কথা ইহানকে বলতে লাগবে না। ভুল করে ইহানকে এইসব কথা বলতে যাবি না। আমরা আজকেই ডাক্তারকে বলে বাচ্চাটা নষ্ট করে আসবো, তারপর আমরা ইহানের সাথে খুব জলদি জলদি করে তোর বিয়েটা করেই ফেলাবো। কোনো কিছু না ভেবে আমি আমার এই মেয়েটাকে কতই না মেরেছি, আমাকে ক্ষমা করে দিস মা। এই বলে আমার মা কান্না করে দিল আর বলল, যা তুই ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। আমি ফ্রেশ হতে চলে গেলাম। মনে মনে ভাবছি, আমি তো ইহানকে সবই বলে দিয়েছি, ইহান কি আমাকে এখন গ্রহণ করবে বা আমার কথা বিশ্বাস করবে? বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে আমি আমার রুমে গেলাম, তারপর মোবাইলটা হাতে নিয়ে ইহানকে কল করলাম। ইহান, আমার এই অবস্থা, আর তুমি একটা বারও ফোন দেওয়ার কথা চিন্তা করলে না? ইহান ও পাশ থেকে রুক্ষ স্বরে বলল, কেন চিন্তা করব? তোমার এই অবস্থার জন্য কি আমি দায়ী? আমি তো আর দায়ী নই, তুমি নিজেই দায়ী। ইহান প্লিজ, আমার সাথে যা কিছু হয়েছে আমার জ্ঞান থাকতে হয়নি। ইহান উপহাস হাসি হেসে উঠল, হা হা, প্লিজ হেসো না। আচ্ছা ইহান, তোমার কি মনে আছে আমি যে অ্যাক্সিডেন্ট করে অনেকগুলো দিন নিখোঁজ ছিলাম? হ্যাঁ আছে, মনে থাকবে না কেন? যা ঘটা আমার সাথে ওই দিনগুলোর মধ্যেই ঘটেছে, আর তাই আমার স্মৃতিশক্তি ফিরে পাওয়ার পরও আমার কিছু মনে নেই। সবই বুঝলাম, কিন্তু এখন তুমি আমাকে কি করতে বলছো? কি করতে বলি মানে? তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসা মানে কি? হাহা, ভালোবাসা, ভালোবাসার মানে বোঝো তুমি? না, আমি বুঝি না, আমি বুঝি না ভালোবাসার মানে কি। এখন আমাকে বোঝাও তুমি। প্রয়োজন মনে করেছি না। তুমি এইভাবে কেন কথা বলছো আমার সাথে? আম্মু বলছে বাচ্চাটা নষ্ট করে ফেলতে, আর খুব তাড়াতাড়ি আম্মু আমাকে তোমার সাথে বিয়ে দিতে চাচ্ছে। বিয়ে? হ্যাঁ, বিয়ে কেন? তুমি আমাকে ভালোবাসো না? আমাকে বিয়ে করবে না? যার পাপ পেটে বহন করছো তাকে গিয়ে বিয়ে করে নাও, আর ভুলেও কখনো আমাকে ফোন দিবে না। নির্লজ্জা, বেহায়া। ইস প্লিজ এই কথা বলো না। আমি তোমাকে ভালোবাসি, আর আমি বাঁচতাম, এখন বাসি না। সো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। ইহান, এই তোমার ভালোবাসা? হ্যাঁ, এই আমার ভালোবাসা। প্লিজ ডোন্ট কল মি। কোনো দিন আমি যেন তোমাকে আমার সামনে না দেখি। তুমি তোমার রাস্তা মাপো, আর আমি আমার। গুড বাই। এই বলে ইহান ফোনটা কেটে দিল, আর আমি কাঁদতে কাঁদতে ফোনটা দেওয়ালে ছুঁড়ে মারলাম। আম্মু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল, আর আমি ফ্লোরে বসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললাম, কে কে এই বাচ্চার বাবা? কে আমার সরলতার সুযোগ নিয়ে আমার এত বড় সর্বনাশ করলো? আম্মু বলো না, কে করলো আমার এত বড় সর্বনাশ? আমার কথা শুনে আম্মু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি হয়েছে রে মা? তুই এইভাবে কেন কান্না করছিস? ইহান আমাকে আর অ্যাকসেপ্ট করবে না আম্মু। ও আমাকে ওর সাথে আর যোগাযোগ করতে না করে দিয়েছে। তুই কেন তাকে এগুলো বলতে গেলি? তোকে না আমি পই পই করে বারণ করেছি? আমি চাই না আম্মু ওকে ঠকাতে, চাই না আমি তাকে ঠকাতে আম্মু, তাই সত্যিটা বলে দিয়েছি। আর আমি চাই না একটা মিথ্যে দিয়ে আমার জীবনটা শুরু হোক। কিন্তু এখন তো দেখছিস জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। কাঁদিস না মা, আবার সব কিছু ঠিক হয়ে যাবে। তুই যে সম্পূর্ণ নিষ্পাপ, আল্লাহ নিশ্চয়ই তোর সাথে থাকবেন। আম্মু আমাকে সান্ত্বনা দিতে লাগলো। হয়েছে এখন, অনেক দেরি হয়ে যায়নি, আর নাস্তা করবি আয়, নাস্তা করেই আমরা হাসপাতালে রওনা দেব। আমি বললাম, আজ না আম্মু, আমার শরীরটা একদম ভালো লাগছে না, আজ কোথাও যাব না আমি। তুমি এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও। সেদিনের মতো দিনটা কেঁদে কেঁদে কেটে যায়। রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তেই স্বপ্ন দেখি একটা ছোট্ট বাচ্চা আমার ওড়না ধরে কাঁদছে আর বলছে, আমাকে মেরো না আম্মু, আমাকে মেরো না। আমার কি দোষ বলো? আমি তোমার কোলে আসতে চাই, আমাকে একটু কোলে নাও। নাও না আম্মু, আমাকে একটু
হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। সকালে আম্মু এসে বলে, চল উঠে ফ্রেশ হয়ে খেয়ে নে, তারপর আমরা হাসপাতালে যাব। আমি দৃঢ়কণ্ঠে বললাম, আমি যাব না আম্মু, আমি বাচ্চাটাকে নষ্ট করতে পারবো না। মানে কি? মানে আমি বাচ্চাকে জন্ম দেব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই জানিস তুই কি বলছিস? হ্যাঁ আম্মু, আমি যা বলছি ভেবেই বলছি। তুই জানিস না এই সন্তানের বাবাকে, আর যে তোর দুর্বলতার সুযোগ নিয়ে এত বড় ক্ষতি করলো, তুই তার বাচ্চা জন্ম দিবি? মাথা ঠিক আছে তো তোর? হ্যাঁ আম্মু, আমার মাথা ঠিক আছে। এই বাচ্চাটার তো কোনো দোষ নেই। একটা জীবন্ত প্রাণ আমি শেষ করে ফেলতে পারবো না। এদের ঘোর অন্যায়। যেই বাচ্চার জন্য আজ আমার এত অবহেলা, সেই বাচ্চাকে আমি দুনিয়ার আলো দেখাবই। আমি তাকে একজন সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলবো। ওর নিষ্পাপ, ওকে আমি শাস্তি দিতে পারবো না। দেখো, জীবনটা এতটাও সোজা না। তুই যেটা ভাবছিস, আবেগ দিয়ে জীবন চলে না। আবেগ মানুষকে ধ্বংস করে। সমাজে আমরা কিভাবে মুখ দেখাবো একটা বারে ভেবে দেখেছিস? আমরা সবার কাছ থেকে সব কিছু লুকাবো কি করে? লুকাবো কি বলবো? একজন কুমারী মেয়ের বাচ্চা প্রসব করছে। এটা বিদেশ না, এটা বাংলাদেশ। তুই ছোট মানুষ, তোর জ্ঞান কম, তুই কিছুই বুঝতে পারিস না। আমি তোর দুটো পায়ে পড়ি মা, তুই এক্ষুনি চল আমার সাথে। আমি এই বাচ্চা তোকে রাখতে দিব না। আম্মু, আমার তো সবই হারিয়ে গেছে, হারানোর মতো আর যে আমার কিছুই বাকি নেই। তুমি চাইলে আমি অনেক দূরে চলে যাব, তবু বাচ্চাটা নষ্ট করব না। তুমি যদি আর একটা বারও এই বাচ্চা নষ্ট করতে বলো, তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাব অনেক দূরে, আর কোনো দিন আমাকে খুঁজে পাবে না। আম্মু আব্বুকে কল করে সব জানায়। আব্বু আমাকে দিনরাত ফোন করে বোঝাতে লাগে বাচ্চাটা নষ্ট করার জন্য। কিন্তু আমি যে আমার সিদ্ধান্তে অনড়। এই বাচ্চাটা আমি কিছুতেই নষ্ট করব না। আম্মু আব্বু বলে উঠল, তাহলে যে বিয়ে করে নে। আমি তাতেও না করে দিলাম। আমাকে জেনে শুনে এই অবস্থায় কেই বা বিয়ে করবে? আর কারোর কাছে এত বড় একটা ঘটনা লুকিয়ে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। এত বড় অন্যায় করতে আমি পারবো না। কিছুদিন পরে হঠাৎ একদিন ইহান আমাকে ফোন দিয়ে বলে আমাকে খুব মিস করছে। আমার জন্য নাকি ওর খুবই মন খারাপ লাগে। ও বলল, আচ্ছা আমরা কি ভালো বন্ধু হয়ে থাকতে পারি না সারা জীবন? আমি বললাম, না পারি না, প্লিজ এতটা পাষাণ হয়েও না, বন্ধু হয়ে থাকি না আমরা। আমি ফোনটা রেখে দিই, কষ্টে যেন আমার বুকটা ভেঙে যাচ্ছে। কিন্তু ইহানকে একটু বুঝতে দিইনি। এই কটা দিন আমি আর বাসা থেকে বের হয়নি। আজ আম্মু এসে আমাকে বলছে, চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোকে একবার চেক আপ করা দরকার। আমি রাজি হলাম। চলো, আমি আর আম্মু রিক্সা করে হাসপাতালে যাচ্ছি। হঠাৎ করে কোথা থেকে যেন একটা ছেলে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকছে, অপরিচিতা, এই অপরিচিতা। আমি আর আম্মু একটা বারের জন্য পেছন ফিরে তাকাইনি। কোন পাগল এভাবে চিল্লাচ্ছে কে জানে? এভাবে চেল্লানো মানে কি আর অপরিচিতা? ওটা আমার নাম হয় নাকি? কি জানি, হয়তো হতেও পারে। যাকে ছেলেটা এইভাবে ডাকছে। আমরা হাসপাতালে পৌঁছে গেলাম। ফোন করে আগে থেকেই সিরিয়াল দিয়েছিলাম বলে আসার সাথে সাথে ডাক্তার দেখতে পেলাম। ডাক্তার বলে উঠলেন, বাচ্চা সুস্থ আছে, কোনো রকম সমস্যা নেই। আপনি কি আপনার মেয়েকে সেই পাত্রের সাথে বিয়ে দিয়েছেন যে ওর এই অবস্থা করেছে? আম্মু আমতা আমতা করে বলল, না। আসলে ডাক্তার বললেন, থাক, কিছু বলতে হবে না, যত দ্রুত পারবেন বিয়েটা দিয়ে দিন। আম্মু আস্তে করে বলল। বাইরে বের হতেই আমি আর আম্মু চমকে যায় সেই প্রতিবেশী কাকিমাকে দেখে, আর তখন আরও ঘাবড়ে যায় যখন দেখি ওই প্রতিবেশী কাকিমাটা শুনে নিয়েছে যে আমি প্রেগনেন্ট। কাকিমা মুখ বাঁকিয়ে বলল, ভাবি, অদ্রিজা প্রেগনেন্ট? এত বড় একটা কথা আপনারা গোপন করেছেন? ছি, লজ্জা নেই তোমার? আমি তো বিশ্বাস করতেই পারছি না। বিয়ের আগে এরকম কি করে হলো? তোমার এই বাচ্চার বাবাকে? ঠিক তখনই পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো, জাস্ট শাট আপ। ও কোনো পাপ করেনি। ও আমাদের দুজনের সন্তানকে পেটে ধারণ করেছে, আর ওই সন্তানকে বাবা আমি। আম্মু আর আমি কথাগুলো শুনে আটকে উঠলাম। আমরা দুজনেই যেন দ্বিতীয়বারের মতন একটা বড় রকমের ধাক্কা খেলাম। ছেলেটি এগিয়ে এসে বলল,
চলো এখান থেকে। এখানে আর এক মুহূর্তও নয়। ছেলেটা আমাকে আর আম্মুকে হাত ধরে টেনে নিয়ে গেল বাইরে। আমি রেগে গিয়ে বললাম, আজব তো, কে আপনি? এইভাবে আমাদেরকে টেনে নিয়ে আসলেন কেন? ছেলেটি শান্ত গলায় বলল, বলছি আগে বাসায় চলো। আম্মু রেগে গিয়ে বলল, তোমরা এই ছেলে, তোমাকে আমার বাসায় কেন নিয়ে যাব? তোমার সাহস তো কম না। কে তুমি? ছেলেটি বলল, মা, এখানে এসব কথা বলা ঠিক হবে না, তাই আমি বাসায় যেতে যাচ্ছি। আমি অবাক হয়ে বললাম, অদ্ভুত তো, আপনি আমার মাকে মা ডাকছেন কেন? আর আপনি বা কে? আপনাকে আমাদের বাসায় নিয়ে যেতে পারবো না। যা বলার আপনি এখানেই বলুন। ছেলেটা তখন